নমস্কার, আমি সেমন্তী। আমাদের পডকাস্টের প্রথম এপিসোডে আমাদের সঙ্গে থাকছে মানজিলাতসের ওনার মানজিলাত ফাতেমা। লেটস চেক ইট আউট। নমস্কার ম্যাডাম। নমস্কার, আদাব। আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে শুরুতে একটা গল্প শোনাই প্রথমেই। আলিগড় স্কুলে পড়াশুনো, তারপর আলিগড় মুসলিম ইউনিভার্সিটি উইমেন্স কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন, তারপর ব্যাক টু হোম টাউন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে মাস্টার্স, তারপর বিএ, তারপর 2002 সালে এলএলবি কোর্স এবং তারপর 2018 সালে মানসিলাতস। কিভাবে এবং কেন? আমার পুরো লাইফ পিকচারটা আমার সামনে রেখে দিয়েছো তুমি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। আমি আমার বাবা আলিগড়তে থাকতেন, কারণ উনি ওখানে প্রফেসর ছিলেন। তো আমরা যখন ওখানে গেছি, আমার স্কুলিং ওখান থেকে হয়েছে। তারপর মানে খুব ইচ্ছা ছিল যে আমি কলকাতায় এসে আবার এখানেই কিছু শিক্ষা পাই। তো গ্রাজুয়েশনের পর আমি এখানে এসে এমএ অ্যাডমিশন নিয়েছি। খুব কষ্ট হয়েছিল ওই সময়, কারণ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড আলাদা, ক্যালকাটা স্ট্যান্ডার্ড আলাদা। আর মানে ইংলিশ ডিপার্টমেন্টে তো আরো খুব বেশি ডিফারেন্স আছে। যাই হোক, ওটা আমি কি করে কোনোভাবে আমার হয়ে গেছিল। আর একটা এ আছে যে আমার এমএ ফ্রি বুকটা, কারণ আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ডিভিশন ছিলাম। আর ফার্স্ট ডিভিশন ওই সময় খুব মানে একটা ব্যাপার ছিল। আর এখানে যখন এসছি, আর লিটারেচার আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ইনি দেখছেন ফার্স্ট ক্লাস মানে ইউনিভার্সিটি থেকে। কিন্তু অ্যাকর্ডিং টু দের ক্যালকুলেশন, ওরা যখন ক্যালকুলেট করেছে, তো ক্যালকাটা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডের হিসাবেও আমার পড়ছিল ওখানে 68% ছিল। তো ওরা যদি 6% লেসও ধরছে, তো আমি 62% পাচ্ছি। তো আমাকে এত অনার করেছেন ওরা। আমার ফি বুক পুরো ফাঁকা, ফার্স্ট ক্লাস ফি এক্সাম্পটেড। এক এক মাসের ফিও আমি দিলাম না পোস্ট গ্রাজুয়েশনে কলকাতা ইউনিভার্সিটিতে। ওটা আমার প্রথম মানে একটা অনার, পার্সোনাল লেভেলে খুব একটা অনার পেয়েছিলাম। আমি খুব মানে খুশি, প্রথমবার মাদার এই হোম টাউনে এসেছি আর এত অনার পেয়েছিলাম। তারপর আমার বিয়ে হয়ে গেল, কিছু করলাম না। আর দুটো বাচ্চা হওয়ার পর আমি আবার এলএলবিতে অ্যাডমিশন নিলাম, কারণ আমার বাড়িতে সবাই একাডেমিক্সে খুব কোয়ালিফাইড। তো আমি ভাবলাম যে বাড়িতে বসে যদিও চাকরি না করতে পারি, কিন্তু এডুকেশন তো অবশ্যই অ্যাকোয়ার করতে পারি। তো আমি ওটা করলাম। আর হাইকোর্টে রেজিস্ট্রি করেছি। আর একটা অ্যাপ্রেন্টিস মতো একটা সিনিয়র লয়ার আন্ডারে কয়েক মাস আমি চেষ্টা করলাম যে আমি হয়তো প্র্যাকটিস করব, কিন্তু বাচ্চারা ছোট ছিলেন ওই সময়, তো পারলাম না। কিন্তু আমার ভেতরে একটা ছিল যে আমি কিছু করব। অ্যাম্বিশন ছিল না, কিন্তু রেস্টলেস সোল ইউ ক্যান সে। মানে আমি বসতে চাই না, শুধু বাচ্চাকে দেখবো, রান্না করব আর টিভি দেখবো, এরকম ছিল না। টিভি যেখানে দেখার সময় আছে, ওই সময় আমি অন্য কিছু কাজ ক্রিয়েটিভ করতে চাইছিলাম। তো আমি একটা বুটিক স্টার্ট করেছিলাম, ফ্যাশন ডিজাইনিং। আর ওটাও আমি মানে অনেক দূর 5-6 বছর করেছি, অনেক দূর নিয়ে গেছিলাম। ফ্যাশন সিকোয়েন্স, ফ্যাশন শো আর এক্সিবিশন সব কিছু করেছিলাম। কিন্তু আমার বাচ্চারা মানে দেখলাম যে ওদের ছোট তো স্কুল লেভেলে অনেক দেখতে হয়। তো আমার মা আমাকে বলেছেন, না এই সময় তোমার ঠিক নেই, তুমি এসব পড়শু করো না এখন। Then after they became little big in class 8-9, তখন আমার আম্মা আবার বললেন যে এবার ওরা একটু শান্ত হয়েছে স্কুলে, তুমি দেখো যে তুমি নিজের ফ্যামিলির জন্য, মানে আমার রয়্যাল ফ্যামিলির জন্য যদি তুমি কিছু করতে পারো তো করো, নাহলে সবাই ওয়াজেদ আলী শাহকে ভুলেই যাচ্ছেন। আর কলকাতা শহরে উনি 30-32 বছর থেকেছেন, আর এখানেই মারা গেছেন, কেউ জানে না। আমি কথা বলছি 8-10 বছর আগের কথা, 2015-16 এর কথা বলছি, যে ওই সময় আমার আম্মা বলেছিলেন। আর তুমি যদি মনে করবে, তো 2015-16 অত প্রচারও ছিল না, কেউ জানতেন না ওয়াজেদ আলী শাহ কি। হয়তো বইতে পড়েছেন যে হ্যাঁ উনি কলকাতায় এসেছিলেন। তো ভাবছি যে কি করব। আর ফেসবুক, সোশ্যাল মিডিয়া ওই সময়
বাড়ছে, মানে খুব পপুলার হয়ে যাচ্ছে লোকের মধ্যে। তো আমি স্টার্ট করেছি আমার রেসিপিগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে। ওখানে আমাকে অনেক বন্ধুরা বলেছে যে তোমার যা ব্যাকগ্রাউন্ড আছে, তোমার যা রেসিপি অত ইউনিক সব, তুমি ওটা নিয়ে কিছু তোমার ফ্যামিলির জন্য করতে পারো। দ্যাট টাইম আই স্টার্টেড মাই food journey, you can say, because I started this with an intention that I will add some value to the family I'm coming from. So I thought food খুব দারুণ একটা মিডিয়াম আছে লোকের সাথে কানেক্ট করার জন্য, and food with story is something really great and grand. And to have a story which is royal background, king and Begum Hazrat Mahal and all that, I thought it will make a difference. And that is how I started my journey of food in 2018. মানে proper sit down restaurant মতো যেমন এটা তুমি দেখছো ওইরকম স্টার্ট করেছি। তার আগে আমি হোম ডেলিভারি করতাম। তো রেস্টুরেন্ট 2018 থেকে প্রপার সিটিং আমরা যেটা শুনলাম, তো সেই সময় থেকে এবং এই সময় অবধি রেস্টুরেন্টে আমরা কি কি মেনুতে পাচ্ছি? মেনু তো আমি আগে যখন 2018-এ আমার একটু এলাবোরেট ছিল, তখনও অত বেশি আমি রাখলাম না, কারণ আমি তো নিজেই রান্না করি। তো আমি একদিনের মধ্যে কত কিছু রান্না করতে পারো। সো দ্যাট টাইম আই ওয়াজ প্ল্যানিং, আই ওয়াজ on the way to decide how to do this business, because I don't have a background. I'm not trained hotel management korini, not a professional, coming from like a housewife and starting a restaurant. So home chef became very popular at that time, and I got the tag of home chef. So this became very convenient for me, because to do a home dining space is very different from a proper commercial restaurant. So I thought in this, initially when I put on my menu, there were little more recipes than I thought. Presently আমার মেনুতে মাত্র 11 আইটেম আছে, যা খুব খুব পপুলার আছে আমার গেস্টের মধ্যে, কারণ ওরা গিয়ে অন্যজনকে বলছে বাই ওয়ার্ড অফ মাউথ যে আমি এই সব খেয়ে এসেছি, আর যারা আসছে ওরাও ওই সব চায়। তো আই থট কে 3 পাতা 4 পাতা মেনু রাখার বেটার আছে, যে আমি একটা ছোট মেনু রাখছি যাতে সবাই ওই আইটেমটা বারবার টেস্ট করতে পারে। তো আমার আছে মেনলি আই হ্যাভ কেপ্ট 3 food items in that, the rice items, that is Kolkata biryani, of course, most important, with potato. Then I have put Lucknowi Awadhi biryani, which is without potato, the original one. And then I have also put one pulao, that is yakni pulao, because pulao holds a very important place in Awadhi cuisine. So I thought my guests should also get a taste of one kind of pulao at least. So that is one. Then I have 3-4 kinds of kebabs, that is Shami kebab, Pasanda kebab, galoti kebab, handi kebab, boti kebab. So these are all very very different kebabs, not like the ones you get regular in different restaurants, tikka vika ye sab, these are very regular. But if you taste my 5 different kebabs, all 5 are very different, even physically how you see, and also in taste, and also in aroma, and also in flavor. So এই 4-5 রকমের কাবাব রেখেছি, পরোটা, সাইড ডিশ দুটো, আর রেজালা চা, আর বাস ডেজার্ট। ম্যাডাম, আপনার পুরো স্টোরিটা ভীষণ 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 ইন্সপায়ারিং, এবং যখন আমি এখানে এসেছি তখন দেখছি যে অসাধারণ অন্দরসজ্জা, দারুণ ইন্টেরিয়ার, এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে ওপেন কিচেন। তো এই ওপেন কিচেন রাখার কি কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে, না এমনি ওপেন কিচেন রাখা আছে? আসলে আমার পুরো জায়গাটা অ্যাবসলিউটলি আনপ্ল্যান্ড, কিন্তু এই জায়গাটা আমার, মানে আমার বরের। তো জায়গা যদি আমার করা আছে, তো আমি এই জায়গা হঠাৎ স্টার্ট করে দিলাম, উইথাউট থিঙ্কিং অ্যাকচুয়ালি দ্যাট one day 7 years later
পিপল উইল লাভ ইট সো মাচ, দ্যাট আই ডেন্ট নো। বাট এই ওপেন কিচেনটা আমি অনেক আগে, মানে আমি বলবো 20-22 বছর আগে এই বিল্ডিংটা আমরা রেডি করেছিলাম। আর ছাদের উপরে এই জায়গা করেছিলাম যে মানে আমার আগে লেদারের বিজনেস ছিল, তো উপরে আমরা লাঞ্চ করতে আসতাম, আমি আমার হাজবেন্ড। ছোট একটা জায়গা এরকম বানিয়েছি কমফর্ট লেভেলে, যে একটু আরাম করতে পারি এসব। তো ওই সময় আমার ওপেন কিচেন খুব ভালো লাগতো, তো আমার নিজের পার্সোনাল জন্য এই ওপেন কিচেন করেছিলাম। এটাই আমি কনভার্ট করে দিয়েছি একটা হোম ডাইনিং স্পেসের মতো। তো when people are looking at me like a home chef, বাড়ির মতো একটা এনভায়রনমেন্ট করার জন্য এটা আমি এরকমই ছেড়ে দিয়েছি, মানে এটা আমি একদম হাত লাগাইনি যে কিছু একটা করে দিই বা পার্টিশন করে দিই, কিছু সিক্রেট থাকবে ভেতরে থাকবে না। এবার আমার এই জায়গাটা একটা ইউএসপি হয়ে গেছে ওপেন কিচেনটা। দারুণ লাগে লোককে যে আমি, ওরা দেখছে আমি নিজে হাতে সব কিছু করছি, তো এটা একটা ইউএসপি হয়ে গেছে। ম্যাডাম, আমরা জানি যে কলকাতা বিরিয়ানি মানে কলকাতা স্টাইল বিরিয়ানি যেটা যেটা সবার ভীষণ ভীষণ প্রিয়, সেটা কিন্তু ওয়াজিদ আলী শাহর হাত ধরেই এখানে এসেছে। তো এই বিষয়ে যখন আমি আপনার সামনে বসে আছি, আপনার সাথে সামনাসামনি বসে কথা বলছি, তখন একটু কি ইতিহাসের পাতা থেকে আমরা কিছু শুনতে পারি আপনার থেকে? হ্যাঁ, শিওর। তো মানে 150 বছর আগে যখন ওয়াজিদ আলী শাহ কলকাতায় এসেছিলেন, উনি এখানে এসে একটা ছোট লখনৌ এস্টাবলিশ করেছেন মিঠিয়া বুরুজে। তো যখন উনি মারা গেছেন 1887-এ, তারপরে ওনার যতই মানে লোক ওনার জন্য কাজ করতেন, এমপ্লয়িজ, দে অল বিকেম জবলেস। সো ওরা সব কলকাতা শহরে চলে এসছে চাকরির জন্য বা ব্যবসা করেছে, ছোট ছোট বিরিয়ানি জায়গা হয়তো ওইরকম করেছে। কিন্তু আমার বাড়িতে তো ওইরকম ব্যাপার ছিল না। আমার তো নবাব বাড়ির মানে খানদান আছে, মহিলারা তো একদম রান্না করে না। যেমন আমার গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদার বেগম হজরত মেহের, উনি তো ফ্রিডম ফাইটার, উনি নেপালে কাঠমান্ডুতে মারা গেছেন। তারপরে যখন ব্রিটিশ কাদের নেপাল থেকে কলকাতা এসছেন, এখানে একটা ট্র্যাজেডির মধ্যে ওনার অ্যাসাসিনেশন হওয়া ছিল। তারপরে ওনার ওয়াইফ মানে আমার গ্র্যান্ডফাদার মেহের কাদের, উনি ওনার জন্ম হয়েছে এই ট্র্যাজেডির 2 মাস পরে কলকাতা শহরে। আর এখানে যা ঘরে আমরা বড় হয়েছি বা জন্ম নিয়েছি, ওই বাড়িতে আমার গ্র্যান্ডমাদার ছিলেন, উনি ছিলেন, আবার ওনারও কানেকশন ছিল ওয়াজিদ আলী শাহের অন্য ব্রাঞ্চে, উনি আবার এই ব্রাঞ্চে চলে এসেছেন। আর আমার আম্মা এসছেন লখনৌ থেকে। তো এই সব মিক্স হয়ে, আর অবভিয়াসলি যখন ওয়াজিদ আলী শাহ রাজা ছিলেন আর আমার গ্র্যান্ডমাদারের জেনারেশন, অনেক কিছু ইকোনমিক ডিফারেন্সও এসছে। আবার নর্মাল অর্ডিনারি হাউসওয়াইফের মতো উনিও রান্না করছেন, চাকর আছে অনেক, 8-10 জন চাকর আছে, কিন্তু উনিও রান্না করছেন। আমার আম্মা এসছেন, আমার আম্মা আমার দিদুন বলবে, তো দিদুনের সাথে মানে কাছে উনি অনেক কিছু শিখেছেন। আর তারপরে আমি যখন ছোট ছিলাম 5-6 বছর বয়সে, ওই সময় আমার গ্র্যান্ডমাদার মারা গেছেন। তো আমি সব কিছু আমার আম্মার কাছে শিখেছি, উনি ওনার কাছে শিখেছিলেন। তো আমি ওই সব মানে আমার খুব শখ ছিল। আমার বন্ধুরা এসে বাড়িতে সব আমার বাড়ির খাওয়া যখন ওরা খেত, ওরা বলেন যে এই খুব ইউনিক ফ্লেভার আছে, মানে এটা বাইরে কিছু বাইরে কোথাও আমরা টেস্ট করিনি এরকম খাবার, তুমি এটা নিয়ে কিছু করো। এই জন্য আমি ওই খাবারটা কে এখন বলি মঞ্জিলাত খানদানি আবাদি, খানদানি ইজ ফ্যামিলি। তো আমি যার এখানে রান্না করি ওইসব আমার ফ্যামিলি রেসিপি আছে। সত্যি আপনার সাথে কথা বলে প্রচন্ড প্রচন্ড সমৃদ্ধ হলাম। Thank you. আর একটা শেষ প্রশ্ন আছে আপনার কাছে, যে যদি কেউ এখানে লাঞ্চ বা ডিনারের জন্য আসতে চায় বা ধরুন অনলাইনে অর্ডার করতে চায়, তো তাহলে তাকে কি কি করতে হবে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার অনলাইন নাম মঞ্জিলাত সার্চ করলে ফোন নাম্বার পেয়ে যাবেন। ওই নম্বরে কিন্তু কল করবেন না প্লিজ, হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট পাঠাবেন যে আমরা এতজন এই দিন আসতে চাই আর এই সময় আসতে চাই। তো আমি আমার ওই স্লট অ্যাভেলেবল হলে কনফার্ম করে দেব, আর সঙ্গে সঙ্গে আমি মেনু কার্ডটা পাঠিয়ে দেব,
অর্ডারও আসার আগে পাঠাতে হয়। এই জন্য অনেকজন যারা ওয়াক ইন করে ওদেরকে আমি অ্যাকোমোডেট করতে পারি না অনেকবার। আমার খুব খারাপ লাগে যে লোক খেতে এসছে, আমি না বলে দিচ্ছি, কিন্তু আমার অসুবিধা আছে, আমি তো অ্যাকোমোডেট করতে পারি না অনেক সময়, কিউকি আমি তো লিমিটেড রান্না করছি, যেমন অর্ডার আছে ওইরকম রান্না করছি। তো এই জন্য তো প্লিজ আমাকে কল করবেন না, ওই নম্বরে 9432913204 হোয়াটসঅ্যাপ করবেন। থ্যাংক ইউ ম্যাডাম এতটা সময় দেওয়ার জন্য। কেমন লাগলো জানাতে ভুলবেন না। চোখ রাখুন, খুব শীঘ্রই ফিরছি নেক্সট এপিসোড নিয়ে। তার সঙ্গে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে জানান আমাদের কেমন লাগছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।